একটা এক্সাম্পল দিই কেন আসলে হোয়াইটা ইম্পর্ট্যান্ট। আপনি ধরুন একটা 10তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছেন, ঠিক 10 ফিট দূরে আরেকটা 10তলা বিল্ডিংয়ের ছাদ। সো আপনাকে আমি একটা 12 ফিট লম্বা 5 ফিট চড়া তক্তা দিলাম, দিয়ে বললাম যে ভাই আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি এই ছাদ থেকে ওই ছাদে এই তক্তা দিয়ে জানতো। আপনি কিন্তু যাবেন না, আপনি ভাববেন এই 10তলা থেকে নিচে পড়ার রিস্ক নিব মাত্র 1000 টাকার জন্য, কেন কি দরকার। কিন্তু এমন যদি হয় ওই বিল্ডিংটায় আগুন লেগেছে আপনি দেখতে পাচ্ছেন এবং একটা ছোট বাচ্চা ছাদে উঠে কান্না করছে, তাকে বাঁচানোর কেউ নেই, আপনাকে আমি 1000 টাকা দেয়া লাগবে না, আপনি নিজেই হয়তো এই তক্তাটা দিয়ে ওই পাশে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাই না? চেঞ্জটা কি হয়েছে? কাজটা কিন্তু সেম আছে, রিস্কটাও সেম আছে, কিন্তু মোটিভেশনটা বা পারপাসটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা কাজ, আমরা যত কাজ করি সব কিছু একটা সাইকেল ফলো করে। একটা ইমোশন তৈরি হয় আমাদের, সেখান থেকে একটা মোটিভেশন তৈরি হয়, সেই মোটিভেশনটা অ্যাকশনে পরিণত হয়। এই ইমোশনটা আসে হচ্ছে পারপাস থেকে, হোয়াই থেকে, এবং সেই হোয়াই যত স্ট্রং হয় তত বেটার ইমোশন, তত বেটার মোটিভেশন এবং তত বেটার অ্যাকশন আমাদের কাছ থেকে আসে। আরেকটা এক্সাম্পল দিই, এটা আমার কাছে হোয়াইয়ের পাওয়ার ডেমনস্ট্রেট করার জন্য সবচেয়ে পাওয়ারফুল এক্সাম্পলগুলোর একটা মনে হয়। বাস্টার ডগলাসের নাম আমি জানি না আপনারা কয়জন শুনেছেন, কিন্তু মাইক টাইসন বা মোহাম্মদ আলীর নাম সবাই শুনেছেন আমি জানি। মাইক টাইসন, মোহাম্মদ আলী দুইজনই খুব বিখ্যাত বক্সার। এই গল্পটা এই মাইক টাইসনের সাথে বাস্টার ডগলাস নামের একজন আন্ডারডগ, খুব অখ্যাত একজন বক্সারের গল্প। 1990 সালের নভেম্বরের 11 তারিখের ঘটনা। বাস্টার ডগলাসের সাথে মাইক টাইসনের একটা ফাইট, এবং সেই ফাইটটাতে বাই ডিফল্ট হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন হচ্ছে অ্যাডভান্টেজে আছে। সবাই জানে যে মাইক টাইসন জিতবে শিওরলি, এবং বাস্টার ডগলাস একজন আন্ডারডগ, তাকে কেউ চেনে না, সে অত স্কিলডও না, কিন্তু সে এই ফাইটটাতে তার মুখোমুখি হয়েছে। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখলাম 8ম রাউন্ডে গিয়ে অ্যাজ এক্সপেক্টেড মাইক টাইসন নকআউট পাঞ্চ করে একদম বাস্টার ডগলাসকে ডাউন করে দিল এবং সে নকড আউট হয়ে গেল, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল। তারপর কিন্তু সাধারণত মাইক টাইসনের নকআউট পাঞ্চ খাওয়ার পর আমরা হিস্ট্রিতে কাউকে দেখিনি ফিরে আসতে, কিন্তু বাস্টার ডগলাস ফিরে আসলো। শুধু ফিরে আসলো তাই না, 10ম রাউন্ডে গিয়ে বাস্টার ডগলাস উল্টো মাইক টাইসনকে হারিয়েই দিল পুরোপুরি। এবং এইটা বক্সিং হিস্ট্রিতে চাইতে বড় আপসেটগুলার একটা, যে এরকম আন্ডারডগ একজন মাইক টাইসনের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নকে নকড আউট হয়ে যাওয়ার পর ফিরে এসে হারিয়ে দিল। এবং যখন এই ম্যাচটা শেষ হলো, সবাই গিয়ে বাস্টার ডগলাসকে জিজ্ঞেস করলো যে কীভাবে তুমি অসাধ্য সাধন করলা। সে তখন বলল যে আমার মা যখন থেকে শুনেছে যে আমার মাইক টাইসনের সাথে একটা ফাইট আছে, সে সবাইকে বলে বেরিয়েছে যে আমার ছেলে মাইক টাইসনের সাথে জিতবে। এবং এই ফাইটটা যেদিন হলো তার কিছুদিন আগে আমার মা মারা গিয়েছে। অর্থাৎ বাস্টার ডগলাসের কাছে এই ফাইটটা শুধু একটা সাধারণ ফাইট না, শুধু একটা বক্সিং জয় করার ব্যাপার না, এটা তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার একটা ব্যাপার। আর সেরকম ইচ্ছা যখন আমাদের মধ্যে থাকে তখন আসলে অন্য কোনো কিছুর দরকার হয় না। আমার স্কিল, আমার ক্ষমতা, সেটার চাইতেও সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে আমার পারপাস। এবং সেই পারপাস এমন পাওয়ার দেয় যে যত বড় সেটব্যাক আসুক, যত বড় নকডাউন পাঞ্চই আসুক না কেন, আমরা আবার উঠে দাঁড়াতে পারি এবং বাস্টার ডগলাসের মতো ফাইট ব্যাক করতে পারি। সো আমরাও যখন আমাদের নিজের চাইতে বড় কিছু, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য কোনো একটা সিগনিফিক্যান্ট পারপাসে কাজ করা শুরু করব, তখন কোনো নকডাউন পাঞ্চ আমাদেরকে ডাউন করতে পারবে না। আমরা ফাইট ব্যাক করতেই থাকবো ইনশাল্লাহ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা বাজ অলড্রিনের গল্পটা থেকে আমরা শিখতে পারি। বাজ অলড্রিন ছিলেন নীল আর্মস্ট্রংয়ের পর চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ। ইন্টারেস্টিংলি চাঁদের পা রাখার পর তিনি তো সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন হয়ে গেলেন, তাই না? কিন্তু ফিরে আসার পরপরই তিনি গভীর ডিপ্রেশনে পড়ে গেলেন। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো ডিপ্রেসড কেন, তিনি বললেন গত 20-30 বছর ধরে আমার লাইফের একটাই গোল ছিল, চাঁদে যাব, এবং সেটার জন্য টোটাল প্রিপারেশন আমি নিয়েছি। এখন যখন ওই গোলটা অ্যাচিভড হয়ে গেছে তখন কিন্তু আমার আর করার কিছু নাই। এখন ফিরে এসে আমি আর করার কিছু যখন খুঁজে পাচ্ছি না, তখন আমার মধ্যে ডিপ্রেশন ভর করেছে। সো এখানে খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যে আমি আমার লাইফের জন্য যে পারপাস সেট করব, সেই পারপাসটা যেন খুব ছোট কিছু না হয়, যেটা খুব ইজিলি অ্যাচিভ করে ফেলা যায়। অনেককে আমি জিজ্ঞেস করি যখন সে বলে লাইফের গোল হচ্ছে বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, কিংবা $1 লাখ বা এত টাকা ইনকাম করা, 6 ডিজিট একটা স্যালারি পাওয়া, বাট ওইটা যখন অ্যাচিভড হয়ে যাবে তখন আপনি কি করবেন? সো আমি যদি আমার নিজের চাইতে বড় কিছু, আমার লাইফের চাইতে বড় কিছু, আমার লাইফে অ্যাচিভ করা ট্রুলি কঠিন, এরকম বড় কোনো টার্গেটে কাজ করি, তাহলে সেটা আমাকে লম্বা সময় ধরে এনার্জি দিয়ে যাবে। আর যদি সেটা করতে না পারি তাহলে কিন্তু এই বাজ অলড্রিনের মতো আমি ডিপ্রেশনে পড়ে যেতে পারি। সো এই যে নিজের পারপাস সেট করা, হোয়াই সেট করা, এটার সাথে আসলে প্রোক্রাস্টিনেশনের সম্পর্কটা কোথায়? সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনি যখন কোনো একটা কাজকে ফেস করেন, কাজটা যদি এনাফ কঠিন হয়, যেহেতু সিগনিফিক্যান্ট কাজগুলো সবসময় কঠিনই হয়, তখন আমাদের ব্রেইনের একটা অংশ আছে নাম অ্যামিগডালা। ওই অ্যামিগডালা জায়গাটুকুতে এক ধরনের সে অ্যাটাকড ফিল করে, সে ফিল করে কি তাকে বিপদে ফেলে দেওয়া হয়েছে, একটা অ্যাংজাইটি কাজ করে। তখন সে কি করে জানেন? ফ্লাইট, ফাইট অর
ফ্রিজ রেসপন্সে চলে যায়, অর্থাৎ সে হয় স্থবির হয়ে যায়, নয়তো সে পালানোর চেষ্টা করে, নয়তো সে অন্য কিছু করার চেষ্টা করে কিংবা ফাইট ব্যাক করার চেষ্টা করে। সো এই মোডে যখন একটা মানুষের ব্রেইন চলে যায় তখন আর সে মেইন কাজটা করতে চায় না, হয় সে অলসতা করতে শুরু করে কিংবা তার ডিস্ট্রাকশন আছে, অন্য কিছু একটা সে করা শুরু করে, ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, অন্য কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখে। সো এই কাজটা যদি আপনি করতে না চান, বরঞ্চ নিজেকে মোটিভেটেড রেখে যেই কাজটা করা দরকার সেটা করতে চান, সেটার জন্য আপনার একটা স্ট্রং ওয়াই লাগবে। কারণ আপনি তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন এই কাজটা করতে গিয়ে আমার যতটুকু কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে যদি আমি ওই পারপাসটা মিস করি। অর্থাৎ আপনি যখন সেই নকআউট পাঞ্চ খেয়ে পড়ে গেছেন তখন উঠে দাঁড়ানোটা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের হচ্ছে মাকে হারিয়ে দেওয়া, মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে না পারা। সেরকম বড় কোনো পারপাস থাকলে তখন ওই ফাইট ব্যাক করাটা ইজিয়ার হয়।